অধ্যায় মরেটিস চিন্তার একটা ধারা। পরের দিন সোমবার সকাল। ছুটির দিন হওয়ায় ক্লাইন ঘর থেকে বের হল না, বরং মেলিসাকে মেন্টর কোহেন কোয়েন্টিনের উদ্দেশ্যে লেখা চিঠিটা দিল, আর স্ট্যাম্প কেনার জন্য যথেষ্টের বেশি টাকাও। মেলিসা যে টিনজেন টেকনিক্যাল স্কুলে পড়ে, সেটার কাছের পোস্ট অফিস থেকে চিঠিটা পাঠানোর দায়িত্ব সে তাকে দিল। সকালের নাস্তার পর আগের রাতের কাজের কারণে ঘুম কম হওয়ায় সে আবার শুয়ে পড়ল। পেটের ডাকে দুপুরের কাছাকাছি সময়ে ঘুম ভাঙল তার। আগের রাতের বাড়তি খাবার গরম করে রাই রুটির সাথে খেলছে। তারপর একটা খবরের কাগজ নিয়ে দোতলার বাথরুমে ঢুকল ক্লাইন। এরকম মুহূর্তগুলোতে সে সব সময় মনে মনে আফসোস করে, মোবাইল ফোন থাকলে কতই না ভালো হতো। কোনো ৭-৮ মিনিট পরে সতেজ মনে টয়লেট থেকে বের হয়ে হাত ধুয়ে নিল। তারপর নিজের ঘরে ফিরে দরজা বন্ধ করল, পর্দা টেনে দিল, গ্যাস ল্যাম্প জ্বালাল, আর আধা ঘণ্টা ধরে মাথা খাটাল। স্পিরিচুয়াল ভিশন, স্পিরিট ডাউজিং আর ডাউজিং রড অনুশীলন করল আধা ঘণ্টা। তারপর আরও ১ ঘণ্টা কাটাল সম্প্রতি শেখা রহস্যবিদ্যার জ্ঞান মনে মনে ঝালাই করে। এসব শেষ করে সে পুরনো খবরের কাগজ ছিঁড়ে কয়েকটা দলা পাকাল। সেগুলোর উপর লিখল মুন ফ্লাওয়ার ক্যান্ডেল, ফুল মুন এসেন্স অয়েল আর এরকম আরও কিছু উপাদানের নাম। মাথার মধ্যে আচারিক জাদুর নির্ধারিত ধাপগুলো একের পর এক অনুসরণ করল, প্রতিটা ছোট খুঁটিনাটি বিষয় আয়ত্তে আনার জন্য। যতক্ষণ না পুরোপুরি পরিচিত হয়, ততক্ষণ আচারিক জাদু চেষ্টা করবে না সে। এতে উপাদান নষ্ট হয় আর সহজেই বিপদ ডেকে আসে। বারবার অনুশীলন করতে করতে লতাপাতার নকশা করা রূপার পকেট ঘড়িটা তুলে নিয়ে দেখল ৩টা বাজতে ১৫ মিনিট। কয়েক সেকেন্ড ভেবে পুরনো কাগজের টুকরোগুলো নিয়ে নিচের রান্নাঘরে গিয়ে পুড়িয়ে ফেলল। পাশাপাশি মনে মনে নিশ্চিত করল, ট্যারোট গ্যাদারিংয়ের আগে মানসিক অবস্থা যেন সবচেয়ে ভালো থাকে। আবার ঘরের দরজা বন্ধ করে ক্লাইন ঘড়িতে ৩টা বাজার অপেক্ষা করল না। আগে থেকেই ধূসর কুয়াশার উপরে যাওয়ার পরিকল্পনা করল সে। জায়গাটা ভালো করে ঘুরে দেখার সুযোগ নিতে চাইছিল। ক্লাইন ঘরের একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ঘড়ির কাঁটার বিপরীতে হাঁটতে শুরু করল। হঠাৎ মাথায় এলো, জাস্টিস আর দ্য হ্যাংডম্যান হয়তো এখনও উপযুক্ত পরিবেশ খুঁজে পায়নি। তখন একটা নির্দিষ্ট বিষয় মনে পড়ল তার। তারা কি বিরক্ত হবে, বা কেউ ধরে ফেলবে? আগেই সে জাস্টিস আর দ্য হ্যাংডম্যানকে বলেছিল, যদি কোনো কারণে গ্যাদারিংয়ে আসা সম্ভব না হয়, যেমন একা থাকার সুযোগ না পাওয়া বা অপ্রত্যাশিত পরিস্থিতি, তাহলে আগে থেকে ছুটি নিয়ে রাখতে। আগে হলে এটা ক্লাইনের কাছে প্রায় সমাধানহীন সমস্যা হতো। ভিন্ন একটা দুনিয়ায় নিজে হাতে পুরো সার্ভার ভিত্তিক ইন্টারনেট তৈরি করা কি সম্ভব? টেলিগ্রামের বাইরে যে কোনো প্রযুক্তি তাকে বিপদে ফেলতে পারত। কিন্তু এখন আচারিক জাদু থেকে হঠাৎ একটা ধারণা মাথায় এলো। আচারিক জাদু ভিন্ন সত্তার কাছে সাহায্য চেয়ে তাদের শক্তি ধার করে। একই ধরনের মন্ত্রের শুরুতে স্পষ্ট করতে হয় এটা কার উদ্দেশ্যে, যেমন অ্যাভারনাইট গডেস বা লেডি অফ ক্রিমসন। এটা হলো অজানা আর গোপন সত্তার বর্ণনা। তাহলে মন্ত্রের শুরুর অংশ কি আমি পরিবর্তন করে নিজের দিকে নির্দেশিত করতে পারি? নিজের দিকে নির্দেশিত করলে, এভাবে জাস্টিস আর দ্য হ্যাংডম্যান ভিন্ন জায়গায় অনুষ্ঠান করলেও আমি তাদের বার্তা পাব। ক্লাইনের মনে নতুন আলোর ঝলক এলো। সে এই পদ্ধতি কতটা কার্যকর হতে পারে তা বিশ্লেষণ করতে শুরু করল। দুটো সমস্যা আছে। প্রথমত, আমি এখনও উঁচু স্তরের অসাধারণ শক্তিশালী কোনো সিকোয়েন্সার নই। মন্ত্রের বর্ণনা আমার দিকে নির্দেশিত হলেও অনুরোধ গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নাও হতে পারে। দ্বিতীয়ত, কিভাবে নিশ্চিত করব যে মন্ত্রের বর্ণনা সঠিকভাবে আমার দিকেই যাবে, বর্ণনার সাথে মিলে যাওয়া অন্য কোনো অজানা সত্তার দিকে বিচ্যুত হবে না? সেটা হলে ভীষণ বিপজ্জনক। ক্লাইন কার্যকর কোনো সমাধান খুঁজতে গভীর চিন্তায় পায়চারি করতে লাগল। নিঃশব্দ পায়ে ঘুরতে ঘুরতে স্বাভাবিকভাবেই বিষয়টা ধূসর কুয়াশার রহস্যময় জগতের সাথে মিলিয়ে ফেলল সে। আমি বার্তা না পেলেও ধূসর কুয়াশা পারবে না বলার কোনো কারণ নেই। লাল তারার সাথে তার যে সংযোগ, সেটা যে কোনো জায়গা থেকে কাউকে সরাসরি সেই স্থানে টেনে আনতে পারে। নির্দেশিত বর্ণনায় নিজেকে রহস্যময় স্থানের সাথে একসাথে বেঁধে দেওয়া যায় কিনা ভাবা দরকার। এই চিন্তার ধারায় অপরপক্ষ অনুষ্ঠান করার সময় আমি তাৎক্ষণিকভাবে অনুরোধ না পেলেও ধূসর কুয়াশায় প্রবেশ করলেই সংশ্লিষ্ট বার্তাগুলো দেখতে পাব। সহজ কথায়, ইনস্ট্যান্ট মেসেজিংয়ে অনলাইন আর অফলাইনের পার্থক্যটুকুই। ক্লাইন যত ভাবছিল তত উত্তেজিত হচ্ছিল। মনে হলো ধারণাটা চেষ্টা করার মতো। কোন ধরনের বর্ণনা ব্যবহার করলে বার্তাটা সঠিকভাবে আমার আর ধূসর কুয়াশার জগতের দিকে নির্দেশিত হবে? সে আসল খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে ভাবতে শুরু করল। আসলে তার কাছে একটা মন্ত্র ছিল যা নিশ্চিতভাবে কাজ করত। সেটা আর কিছু নয়, দ্য সেলেস্টিয়াল ওয়ার্থি অফ হেভেন অ্যান্ড আর্থ ফর ব্লেসিংস এর লো এন অনুবাদ। কিন্তু এখানেই সমস্যা, এতে ধূসর কুয়াশার নিয়ন্ত্রণ হারাবে, নিজের মুখ্য ভূমিকাও চলে যাবে। তাই এটা বাদ দিতেই হবে। ভিন্ন দুনিয়া থেকে আসা তো ফুল না, এটা হবে না। বর্ণনাটা বেশ সঠিক, এর মানদণ্ডে মিলে যাওয়া আর কেউ প্রায় নেই, কিন্তু এটা তার সবচেয়ে বড় গোপন কথা ফাঁস করে দেবে। একের পর এক মন্ত্র মাথায় আসছিল, আর প্রতিটাই সে বাতিল করে দিচ্ছিল। কোনো ৭-৮ মিনিট পরে সে অবশেষে নিজের দিকে নির্দেশিত প্রথম অনুচ্ছেদের বর্ণনাটা ঠিক করল।
দ্য ফুল দ্যাট ডাজন্ট বিলং টু দিস এরা এটা স্পষ্টতই যথেষ্ট সুনির্দিষ্ট ছিল না। তাই ক্লাইন দ্রুত যোগ করল, দ্য মিস্টিরিয়াস রুলার অ্যাবাভ দ্য গ্রে ফগ। দুটো লাইন মিলিয়ে এটা প্রায় শুধুমাত্র তার দিকেই নির্দেশিত হয়ে গেল। তাছাড়া ধূসর কুয়াশাকেও সে নিজের সাথে বেঁধে দিয়েছে। তবু একটু কম মনে হচ্ছে। একাধিক স্থান আর ধূসর কুয়াশার উপরে একাধিক শাসক থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বর্ণনাটা আত্মার জগতের দিকে চলে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ক্লাইন ভ্রু কুঁচকাল এটা আরও নিশ্চিত করার পরিকল্পনা করল। পুরো 1 মিনিট ভেবে অবশেষে শেষ অংশের বর্ণনাটা ঠিক করল। দ্য কিং অব ইয়েলো অ্যান্ড ব্ল্যাক হু উইলস গুড লাক। এটা দ্য সেলেস্টিয়াল ওয়ার্থি অফ হেভেন অ্যান্ড আর্থ ফর ব্লেসিংসের সাথে কাছাকাছি অর্থ বহন করে। মন্ত্র যদি শুধুমাত্র এই অংশের বর্ণনার উপর নির্ভর করত তাহলে অন্য কোনো অজানা বিপজ্জনক সত্তার দিকে চলে যেতে পারত। কিন্তু প্রথম দুটো লাইনের সীমাবদ্ধতা আর একই রকম মন্ত্র দিয়ে কুয়াশার ওপরে পৌঁছানোর অভিজ্ঞতা মিলিয়ে সে বিশ্বাস করল বর্ণনার লক্ষ্যটা নিখুঁতভাবে তার উপরেই আটকে থাকবে। এই 3টে বর্ণনা দিয়ে আচারিক জাদু করলে কার্যকর হবে কিনা ক্লাইন নিশ্চিত ছিল না, কিন্তু একটা বিষয়ে সে দৃঢ় ছিল, এতে অন্য কোনো সত্তার দৃষ্টি আকর্ষণ হবে না। জাস্টিস আর দ্য হ্যাংড ম্যান বিপদে পড়বে না। ক্লাইন একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ঠিক করা মন্ত্র আবৃত্তি করল। দ্য ফুল দ্যাট ডাজন্ট বিলং টু দিস এরা। You are the mysterious ruler above the grey fog. You are the king of yellow and black who wields good luck. সে সামান্য মাথা নাড়াল, তারপর পকেট ঘড়ি বের করে সময় নিশ্চিত করল। ইতোমধ্যে 2:58। আর বেশি না ভেবে পকেট রেখে কোগিটেশনে প্রবেশ করল ক্লাইন। শীঘ্রই মন্ত্র পড়তে পড়তে ঘড়ির কাঁটার বিপরীতে 4টি পদক্ষেপ নিয়ে একটা চতুর্ভুজ তৈরি করল। সবচেয়ে ভয়ঙ্কর শব্দ আর মনকে কাঁপিয়ে দেওয়া গর্জন আবার শোনা গেল। মাথা ব্যথা শুরু হল সিয়ার পোষণ খাওয়ার কষ্টের চেয়েও কঠিন। এটা মাথা ফেড়ে দেওয়া তীক্ষ্ণ ব্যথা নয়, এটা একটা ধপধপানো ব্যথা যা মানুষকে উন্মাদ আর অযৌক্তিক করে তোলে। এটা এমন একটা ব্যথা যা মনের মধ্যে বিশৃঙ্খলা আর বিভ্রান্তি ঢেলে দেয়। ক্লাইন কোগিটেশন দিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করল, কণ্ঠস্বরগুলো উপেক্ষা করার চেষ্টায় কঠোর পরিশ্রম করল। ফিসফিস আর গুঞ্জন জোয়ারের মতো সরে গেল। তার শরীর হালকা হয়ে গেল, আত্মাও। সবকিছু যেন ভাসতে লাগল। সীমাহীন ধূসর কুয়াশা চোখের সামনে উপস্থিত হল। লাল তারাগুলো বিভিন্ন দূরত্বে ছড়িয়ে যেন জোড়ায় জোড়ায় চোখ। ধূসর কুয়াশার উপরে প্রাসাদটা দাঁড়িয়ে উঁচু আর বিশাল, যেন কোনো দৈত্যের বাড়ি। মনে হল কোটি কোটি বছর ধরে সেখানেই আছে। ক্লাইন শুধু মনে মনে ইচ্ছা করল, আর সে যেখানে ছিল সেখান থেকে অদৃশ্য হয়ে 22টা উঁচু পিঠের চেয়ার সহ লম্বা ব্রোঞ্জের টেবিলের সম্মানের আসনে আবার আবির্ভূত হল। অনুষ্ঠানের প্রভাব নিশ্চিতভাবে স্থির হয়েছে। ক্লাইন বিড়বিড় করল, ভ্রুর মাঝে আলতো করে চাপ দিল, কুয়াশাকে নিজেকে ঢেকে নিতে দিল, আগের চেয়েও ঘন। দ্য হ্যাংড ম্যানের বর্ণনা অনুযায়ী জাস্টিস যদি স্পেকটেটর হয়ে গিয়ে থাকে তাহলে তার সামনে নিজের কোনো অভ্যাস প্রকাশ না করাই ভালো। অন্বেষণের সময় না থাকায় ক্লাইন ডান হাত বাড়িয়ে একটা অদৃশ্য সংযোগ তৈরি করল, দুটো পরিচিত লাল তারার সাথে নিজেকে যুক্ত করল। সোনিয়া সমুদ্রের গর্জনমুখর নীল ঢেউয়ের উপর দিয়ে একটা পুরনো পালতোলা জাহাজ বাতাসের সাথে এগিয়ে চলছিল। আলজার উইলসন ক্যাপ্টেনের কেবিনে নিজেকে বন্দী করে রেখেছিল। ভুতুড়ে জাহাজটাকে তাকে সর্বোচ্চ সুরক্ষা দিতে বলেছিল। সামনে পকেট ঘড়ি খুলে পিতলের সেক্সটেন্টের পাশে রাখল। কাঁটা টিকটিক করে চলছিল, আনন্দহীনভাবে উদ্বেগ ঝরাতে ঝরাতে। ঘণ্টার কাঁটা, মিনিটের কাঁটা আর সেকেন্ডের কাঁটা এক জায়গায় মিলল, আর আলজার উইলসনের সামনে লাল রঙের বিস্ফোরণ ঘটল। সে যতগুলো সুরক্ষার স্তর নিজের চারপাশে বিছিয়ে রেখেছিল সব ভেদ করে। দীর্ঘশ্বাস টেপ। তার দীর্ঘশ্বাস ক্যাপ্টেনের কামরায় প্রতিধ্বনিত হল। ব্যাকল্যান্ড ইমপ্রেস বড়। অড্রে হল নরম পালকের বালিশে হেলান দিয়ে হাতের হলুদ কাগজটার দিকে তাকিয়েছিল। রত্নপাথরের মতো তার চোখে যেন দুটো আত্মা ধীরে ধীরে ঘুরছে। তার দৃষ্টি শান্ত আর ঠান্ডা, যেন কোনো নাটক শুরু হওয়ার অপেক্ষায় আছে। লাল রঙের বিস্ফোরণ ঘটতেই সে সম্পূর্ণ নির্লিপ্তভাবে নিজেকে গ্রাস হতে দেখল। ধূসর কুয়াশার উপরে জমকালো প্রাসাদে, প্রাচীন আর জীর্ণ লম্বা ব্রোঞ্জের টেবিলে। ক্লাইন আগে থেকেই স্পিরিচুয়াল ভিশন চালু করে রেখেছিল। অড্রে হলের অবয়ব গঠিত হতে দেখে সে ঘুরে তাকাল। তার আভার গভীরে রঙগুলো মিলে গিয়ে খাঁটিয়ার শান্ত হয়ে গেছে, যেন স্বচ্ছ আর প্রতিফলনশীল একটা হ্রদ। এটা দেখে সে অবাক হল না। সে সত্যিই বিয়ন্ডার হয়ে গেছে। ক্লাইন দৃষ্টি সরিয়ে নিতে যাচ্ছিল, এমন সময় হঠাৎ দেখল মিস জাস্টিসের চেয়ারটা বদলে যাচ্ছে। চেয়ারের পিঠের উজ্জ্বল তারাগুলো দ্রুত নড়তে নড়তে একটা কাল্পনিক নক্ষত্রমণ্ডল তৈরি করল, যা বাস্তবতার কোনো অংশ নয়। নক্ষত্রমণ্ডলটা ক্লাইনের পরিচিত, কারণ এটা রহস্যবিদ্যার একটা প্রতীক। এটা জায়েন্ট ড্র্যাগন প্রতিনিধিত্বকারী প্রতীক, স্পেক্টের। জায়েন্ট ড্র্যাগন। ক্লাইন নিজেকে মাথা নাড়ানো থেকে বিরত রাখল, দ্য হ্যাংড ম্যানের চেয়ারের পিঠের দিকে তাকাল। সাধারণভাবে এই কোণ থেকে চেয়ারের পিঠ দেখা সম্ভব হতো না, কিন্তু এখানে সে নিয়ন্ত্রণে আছে, সবকিছু তার ইচ্ছামতো উপস্থাপিত হয়। চেয়ারের পিঠের নক্ষত্রমণ্ডল পরিবর্তিত হয়নি,
কিন্তু রহস্যবিদ্যার মৌলিক বিষয় শেখার পর ক্লাইন আগের মতো অজ্ঞ নেই। সে চিনতে পারল এটা স্টর্ম এর প্রতীক। নাবিক, সমুদ্রের রক্ষক। স্টর্ম, এটা যুক্তিসঙ্গত। দ্য হ্যাংড ম্যানের আভার গভীরের রং আগের চেয়ে অনেক বেশি খাঁটি হয়ে গেছে। সে কি উন্নতি করেছে? হ্যাঁ। আর আমার নিজের চেয়ারের পেছনের প্রতীকটা কেমন? ক্লাইন তাকানোর ইচ্ছাটা দমন করল। আগের মতো লম্বা টেবিলের প্রান্তে 3 বার টোকা দিল আর হেসে বলল, অভিনন্দন মিস জাস্টিস, তুমি এখন একজন বিয়ন্ডার। এত সহজে ধরে ফেলল। অড্রে অবাক হয়ে গিয়ে হালকা হাসল। ধন্যবাদ মি ফুল, আর ধন্যবাদ মি হ্যাংড ম্যান। আমি যা ভেবেছিলাম তার চেয়ে অনেক দ্রুত, আলজার উইলসন সরাসরি বলল। ক্লাইন বিষয়টা আর টানল না। ভ্রুর মাঝে চাপ দিয়ে হেসে বলল, ম্যাডাম, স্যার, তোমাদের কেউ কি রোজেলের ডায়েরি খুঁজে পেয়েছ? ছোয়াম, চীনা ভাষায় হলুদ মানে পৃথিবী আর কালো মানে আকাশ।